রাশিয়ার সঙ্গে ফ্লিনে যোগাযোগের বিষয়টি তদন্তের দাবি রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট নেতাদের। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের বিষয়ে আগেই জানতেন ট্রাম্প। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদী তৎপরতা উস্কে দেওয়ার অভিযোগ ভারতের। কাশ্মীরে গোলাগুলিতে 3 পাকিস্তানি সেনা নিহত, সন্ত্রাসী হামলায় 1 ভারতীয় মেজরের মৃত্যু। এবং বেঙ্গালুরুতে আত্মসমর্পণ করছেন শশীকলা। রায় পুনর্বিবেচনায় আবেদনের উদ্যোগ, এতে কোনো ফল হবে না মন্তব্য প্রবীণ আইনজীবীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। যুক্তরাষ্ট্রের পদত্যাগী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই জানতেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র শান স্পাইসার। ফ্লিনের সঙ্গে রাশিয়ার যোগাযোগের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট উভয় দলের বেশ কয়েকজন নেতা সহ সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি। এর মধ্যে সিক্রেট সার্ভিসের প্রধান জোসেফ ক্ল্যান্সি জানিয়েছেন আগামী মাসে তিনি পদত্যাগ করবেন। গত ডিসেম্বরে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফোন আলাপে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তবে বিষয়টি অস্বীকার করেন ফ্লিন, কিন্তু পরে তিনি বলেন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কাছে তিনি তথ্য গোপন করেছেন। তারই জেরে অবশেষে পদত্যাগ করেন ফ্লিন। মাইকেল ফ্লিনের জায়গায় অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জেনারেল কিথ কেলংকে। তবে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফ্লিনের কথোপকথনের বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা। একই সঙ্গে সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিও এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলার অভিযোগ উঠেছে। ডেমোক্র্যাটদের অভিযোগ ট্রাম্প নতুন করে তথ্য ফাঁস ও সাইবার হামলার ঝুঁকি সৃষ্টি করেছেন। মাইকেল ফ্লিন নিজে করেছেন নাকি কারোর নির্দেশে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফোনে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন তা জানতে হবে। ট্রাম্প প্রশাসনের আরও কেউ রাশিয়ার সঙ্গে জড়িত কিনা তা খুঁজে দেখতে হবে। তবে নতুন খবর হলো ফ্লিনের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের কথোপকথনের বিষয়টি আগেই জানতেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র শন স্পাইসার বলেন জানা থাকলেও ফ্লিনকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে বলেননি ট্রাম্প। এটি কোনো আইনি বিষয় নয়, বিষয়টি আস্থার। ফ্লিনের উপর আস্থা হারিয়ে ফেলাতেই প্রেসিডেন্ট তাকে পদত্যাগ করতে বলেন। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ সম্পর্কে ফ্লিন তথ্য গোপন করে বা ভুল তথ্য দিয়ে ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্যদের বিভ্রান্ত করেছিলেন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। একই সংবাদ সম্মেলনে স্পাইসার বলেন মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কারভাবে চান ইউক্রেনকে ক্রিমিয়া ফিরিয়ে দেবে রাশিয়া। তবে রাশিয়া সাফ বলে দিয়েছে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গেই থাকবে। আর ফ্লিনের কথোপকথনের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না। এদিকে শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণে আগামী মাসে সিক্রেট সার্ভিসের প্রধান হিসেবে 3 দশক ধরে দায়িত্ব পালন করে আসা জোসেফ ক্ল্যান্সি পদত্যাগ করবেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরে বিরোধিতা করে করা একটি পিটিশন আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাজ্য সফরের জন্য পূর্ণ সৌজন্য দেখানো উচিত। গত জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যুক্তরাষ্ট্রের সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্য সফরের জন্য আমন্ত্রণ জানান, আর তাতে ট্রাম্প সাড়া দেন বলেও জানানো হয়। ট্রাম্পের এই সম্ভাব্য সফর নিয়ে তুমুল বিতর্কও শুরু হয়। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর ঠেকাও শিরোনামে একটি পিটিশন করা হয়। পিটিশনে বলা হয় যুক্তরাষ্ট্র সরকারের প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়া উচিত, তবে তাকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো উচিত নয়, কারণ তা মহামান্য রানীর জন্য লজ্জার কারণ হতে পারে। এবছরের আগস্ট বা সেপ্টেম্বরের দিকে ট্রাম্প যুক্তরাজ্য সফর করবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানকে জঙ্গি তৈরির কারখানা উল্লেখ করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাইলে অবিলম্বে এ ধরনের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলিতে 3 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এছাড়াও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হান্দওয়ারা জেলায় জঙ্গি বিরোধী অভিযানে এক ভারতীয় মেজর ও 3 জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে জম্মু কাশ্মীরের সাম্বা জেলা সীমান্তে একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা রুখতে মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হান্দওয়ার জেলায় পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে জঙ্গি বিরোধী অভিযান চালায় যৌথ বাহিনী। এ অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 সন্দেহভাজন জঙ্গি নিহত হয় বলে জানান পুলিশের এক কর্মকর্তা। দুপক্ষের গোলাগুলিতে এক ভারতীয় মেজরও নিহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। একই দিনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বান্দিপোরা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে 3 সেনা ও এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয় বলে জানায় গণমাধ্যম। সংঘর্ষে এক বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর 5 সদস্য আহত হয়। এছাড়াও সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে 3 পাকিস্তানি সেনা নিহত হয় বলে পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে অভিযোগ করা হয়। সীমান্তে পরপর বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা এবং একাধিক জঙ্গি বিরোধী অভিযানকে কেন্দ্র করে কাশ্মীরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ অবস্থায় পাকিস্তানকে জঙ্গি উৎপাদনের কারখানা উল্লেখ করে যত দ্রুত সম্ভব তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তিনি আরো বলেন, পাকিস্তান যদি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় তবে সবার আগে ভারত বিরোধী তৎপরতায় সন্ত্রাসীদেরকে মদদ দেয়া বন্ধ করতে হবে। নিরাপত্তার কথা চিন্তা করলে পাকিস্তানের বিষয়ে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। পাকিস্তান সবসময় ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা ফাঁদ পেতে রাখে। বছরের পর বছর তারা তাদের জঙ্গি তৈরির কারখানা পরিচালনা করে আসছে। তাদের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণ এত অল্প যে অর্থনৈতিক বিবেচনা থেকেও তাদের অপতৎপরতা মেনে নেওয়ার কোনো কারণ নেই। এদিকে ভারতের জম্মু কাশ্মীরের সাম্বা জেলার সীমান্ত এলাকায় একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 20 মিটার দীর্ঘ এই সুড়ঙ্গটির উৎস পাকিস্তানের ভূখণ্ডে বলে দাবি বিএসএফ এর। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় তুরস্কের সেনা অভিযানে 60 বেসামরিক নাগরিক নিহত। ইদলিবে 2টি জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 70 জনের মৃত্যু। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে বেঙ্গালুরুতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন শশীকলা নটরাজন। এর আগে মঙ্গলবার রায় ঘোষণার পর বিধায়কদের সঙ্গে এক সভা শেষে শশীকলা বলেন, কারাবাস হলেও তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবেন। দলের নেতারা রায় পুনর্বিবেচনার জন্য আদালতে আবেদনের কথা বললেও তাতে কোনো লাভ হবে না বলে জানান আইনজীবীরা। এদিকে বুধবার শশীকলার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ। হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বুধবার সকালে আত্মসমর্পণের জন্য পোয়েস গার্ডেনে নিজ বাড়ি থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হন শশীকলা নটরাজন। এ সময় তার বাসভবনের সামনে ভিড় করেন ক্ষমতাসীন এআইএডিএমকে এর হাজারো নেতাকর্মী। আত্মসমর্পণের আগে পুলিশের বিশেষ নিরাপত্তায় জয়ললিতার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান শশীকলা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অর্থ আত্মসাতের মামলায় শশীকলাকে 4 বছরের কারাদণ্ড ও 10 কোটি রুপি জরিমানা করেন। সাজা ভোগের পরবর্তী 6 বছর তাকে সব ধরনের নির্বাচনে অংশ নেওয়াও নিষিদ্ধ করেন আদালত। তবে কারাবাস হলেও সবসময় দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন শশীকলা। রায়ের কয়েক ঘন্টার মাথায় মঙ্গলবার বিশ্বস্ত বিধায়কদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন শশীকলা। সেখানে তিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে পালানিস্বামীর নাম ঘোষণার পাশাপাশি 5 বছর আগে বহিষ্কৃত 2 ভাতিজাকে আবারও দলে ফেরানোর সিদ্ধান্ত নেন। জেনারেল সেক্রেটারি পদে নিয়োগ পাওয়া টিটিভি দিনাকরণ ভেনকাটেশকে প্রয়াত নেত্রী জয়ললিতা 2011 সালে ষড়যন্ত্রের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছিলেন বলে জানা গেছে। দলের নেতারা এই রায় পুনর্বিবেচনার জন্য ফের শীর্ষ আদালতে আবেদন করার কথা জানান। আবেদন গৃহীত হলে তা 3 সদস্যের ডিভিশন বেঞ্চে যাবে। তবে তাতে ফল পাওয়ার সম্ভাবনা কম বলে মত প্রবীণ আইনজীবীদের। এদিকে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে বেঙ্গালুরুর বিশেষ আদালতের করা 100 কোটি টাকা জরিমানার রায় বুধবার বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। 500 পৃষ্ঠার রায় উঠে এসেছে জয়া কিভাবে নিজেকে বাঁচাতে তার বেআইনি সম্পত্তি শশীকলা সহ অন্যান্য ঘনিষ্ঠজনকে লিখে গেছেন। এই জরিমানা আদায়ে জয়ললিতার ব্যাংক হিসাব, বাড়ি, আবাদি জমি, গাড়ি এমনকি ব্যক্তিগত মূল্যবান গয়নাও নিলামে তোলা হতে পারে বলে জানান আইনজীবীরা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার এই ভোট গ্রহণ অখিলেশ যাদবের কাছে বড় চ্যালেঞ্জ।
কারণ মুসলিম প্রধান এই অংশের মানুষ কাকে ভোট দেবেন তার উপর নির্ভর করছে 11টি জেলার 67 আসনের সার্বিক ফলাফল। উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডের সব আসনেই ভোট গ্রহণ চলছে। 69টি বিধানসভা আসনে লড়াই চলছে দ্বিমুখী। ক্ষমতা ধরে রাখার লড়াই কংগ্রেসের কাছে। 75 লাখের বেশি ভোটার 628 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এবারের নির্বাচনটি রাজধানীবাসীর জন্য সহিষ্ণুতার পরীক্ষা হিসেবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন পর্যবেক্ষকরা। পবিত্র কোরআন অবমাননার দায় মাথায় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন বর্তমান গভর্নর পুর্নামা। তার প্রতিদ্বন্দ্বী দুইজন মুসলমান প্রার্থী। ধর্মীয় ও সাংস্কৃতিক এই বৈচিত্র্যকে দেশটির চেতনার জন্য হুমকি হিসেবে দেখছেন অনেকেই। অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা বাহিনীর 27,000 সদস্য মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, রাশিয়াকে টপকে স্যাটেলাইট উৎক্ষেপণের নতুন রেকর্ড ভারতের। একযোগে মহাকাশে পাঠানো হলো 104টি যোগাযোগ উপগ্রহ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলবাব শহরে তুর্কি সেনাদের আইএস বিরোধী অভিযানকালে অন্তত 60 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 13 শিশু রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। এছাড়াও হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়। তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আলবাব ও এর আশপাশের অঞ্চলে মিত্র বাহিনীর সঙ্গে আইএসের বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে তুর্কি বাহিনী। এদিকে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দুটি জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 70 জন নিহত হয়েছে। মঙ্গলবার পর্যবেক্ষণ সংস্থা জানায়, জাবহাত ফাতা আল শাম ও জান্দ আল আকসা নামে আইএস সংশ্লিষ্ট দুটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে সোমবার সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে মঙ্গলবার পর্যন্ত দুপক্ষের এই প্রাণহানি ঘটে। এই দুটি জঙ্গি গোষ্ঠীর মাঝে আগে মিত্রতা থাকলেও সম্প্রতি আধিপত্য ও স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ঘটে বলে জানায় সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। জঙ্গিদের এই সংঘর্ষ পার্শ্ববর্তী হামা প্রদেশেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ইদলিবের অধিকাংশ এলাকা জাবহাত ফাতা আল শামের নিয়ন্ত্রণে থাকলেও অন্যান্য জঙ্গি গোষ্ঠীও আধিপত্য বিস্তার করতে চাইছে। নিষিদ্ধ ঘোষিত কুর্দি বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখার জেরে 800 জনকে আটক করেছে তুর্কি পুলিশ। দেশজুড়ে সহিংসতার আশঙ্কায় 37টি প্রদেশে চালানো অভিযানে তাদের আটক করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ওই অভিযানে আটককৃতদের থেকে 11টি বন্দুক, 15টি রাইফেল সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। এপ্রিলে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের আগে এই অভিযান পরিচালনা করে দেশটির পুলিশ প্রশাসন। আফ্রিকার দেশ কঙ্গো একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো সেনা অভিযানে গত 5 দিনে অন্তত 101 জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের মধ্যে কমপক্ষে 39 জন নারী বলেও জানানো হয়। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গত 9 থেকে 13 ফেব্রুয়ারি দেশটির মধ্যাঞ্চলে কামউইনা সাপো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ওই অভিযান চালানো হয় বলেও জানায় সংস্থাটি। সেনা সদস্যরা মিলিশিয়া গ্রুপের সদস্যদের ওপর অতর্কিত গুলি চালিয়ে এ হত্যাকাণ্ড চালায় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে কঙ্গোর রাজধানী কিনশাসায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চালানো পুলিশের অভিযানে অন্তত 4 জঙ্গি নিহত হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে আরও অন্তত 20 জন আহত হয়। এছাড়া অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম মালয়েশিয়ায় খুন হয়েছেন। মালয়েশীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। খবরে বলা হয়, বিমানবন্দরে হত্যার জন্য 45 বছর বয়সী কিম জং নামকে টার্গেট করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক কর্মকর্তা বিবিসিকে জানায়, কিমকে কুয়ালালামপুরে হত্যা করা হয়েছে। এরই মধ্যে তার মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তাকে হত্যার উদ্দেশ্য এবং হত্যাকারী সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কিম জং নাম উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের বড় ছেলে। তার মৃত্যুর জন্য উত্তর কোরিয়ার বর্তমান সরকারই দায়ী বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া।
একযোগে 104টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে রেকর্ড গড়ল ভারত। 37টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে এর আগের রেকর্ডটি ছিল রাশিয়ার দখলে। বুধবার সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস পোর্ট থেকে রকেটের মাধ্যমে একযোগে ওই 104টি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এগুলোর মধ্যে 96টি যুক্তরাষ্ট্রের এবং বাকিগুলো ইসরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং আরব আমিরাতের মালিকানাধীন বলে জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ISRO। এর পাশাপাশি ভারতের তৈরি দুটি ন্যানো স্যাটেলাইটেরও সফল উৎক্ষেপণ করা হয়। বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করেছে চীন। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে AG600 মডেলের বিমানটি এবছরের মাঝামাঝিতে বাণিজ্যিকভাবে চালু হবে। চীনা বিমান তৈরিকারী প্রতিষ্ঠান AVIC 8 বছরের প্রচেষ্টায় বিমানটি তৈরি করে। বোয়িং ব্যান 737 বিমানের আদলে তৈরি এই উড়োজাহাজ সমুদ্রে উদ্ধার অভিযান এবং বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নেভাতে কাজ করবে বলে জানিয়েছে AVIC।来说，这都是非常长也是非常独特的一款起落架，因为它要在水面降落，所以这款起落架是可以收起来，而且收拢到这个机体内。প্রচণ্ড বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু বাঁধ ধসে পড়ার শঙ্কায় নিম্নাঞ্চলে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য জারি করা জরুরি আদেশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। গণমাধ্যম জানায়, ক্ষতিগ্রস্ত এলাকার সংস্কার কার্যক্রম শেষ হয়েছে। এই মুহূর্তে স্থানীয়রা তাদের বাসস্থানে ফিরতে পারবে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ওরোভিলে প্রায় 2 লাখ মানুষের বসবাস। নির্দেশনা জারির পর ওই অঞ্চলের মানুষজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিল। এদিকে পরিবেশবাদীরা আরও 12 বছর আগেই বাঁধের সক্ষমতা সম্পর্কে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নীল পৃথিবী মানব কল্যাণ নিশ্চিতে সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষা শীর্ষক শুনানিতে বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে একথা তুলে ধরা হয়। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুদিনব্যাপী এ বৈঠকে অংশ নেন অর্থ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কামাল ও আশেকুল্লাহ রফিক। নির্ধারিত 2030 সালের আগেই বাংলাদেশ জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক। তবে দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে বাংলাদেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন সাইমুম সরওয়ার কামাল। আগামী এপ্রিলে ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও বৈঠক শেষে জানানো হয়। জলবায়ু পরিবর্তন ও শরণার্থী সংকটের মোকাবিলা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আবহাওয়া দ্রুত পরিবর্তনের কারণে বিভিন্ন সময় বন্যা ও খরার মতো দুর্যোগ দেখা দিচ্ছে। বাংলাদেশের প্রায় 3 কোটি উপকূলীয় বাসিন্দা মানবেতর জীবন যাপন করছে। এসব সমস্যা সমাধানে কি উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। প্রবৃদ্ধির যে ধারা, এটা 7.1 হয়েছে, এটাকে আরো বাড়াতে হবে। 8-এর কাছাকাছি নিয়ে 8 করতে হবে। এটি করতে হলে আমাদের যে সম্পদ আছে এই সম্পদের ব্যবহার আরো বাড়াতে হবে এবং প্রবৃদ্ধি এটা অব্যাহত রেখে দেশকে আমাদের সমৃদ্ধ করতে হবে। কাজেই এই বিবেচনায় ব্লু ইকোনমি অর্থাৎ এই সমুদ্রের যে সম্পদ, এটা সম্ভাবনাও অপার এবং এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। 5 দশকেরও বেশি সময় পর ইংল্যান্ডে আবারও চালু হলো বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন। মঙ্গলবার মধ্য ইংল্যান্ডের ক্যাম্ব্রিয়া থেকে যাত্রা করে নর্থ ইয়র্কশায়ারে পৌঁছায় ট্রেনটি। এ সময় পাড়ি দেওয়া স্টেশনগুলোতে উৎসুক মানুষের ভিড় ছিল। A1 স্ট্রিম লোকোমোটিভ ট্রাস্টের আওতায় 30 লাখ পাউন্ড ব্যয়ে এই বাষ্পচালিত ইঞ্জিন তৈরি করা হয়েছে। 1990 সালে নতুন করে কার্যক্রম শুরুর পর 2008 সালে ইঞ্জিনটি নির্মাণ কাজ শেষ হয়। ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে চলতে পারবে বলে জানা গেছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে এটি নিয়মিত চলাচলের কথা থাকলেও ভূমিধসের কারণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 1 বছর পিছিয়ে যায়। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। রাশিয়ার সঙ্গে ফ্লিনের যোগাযোগের বিষয়টি তদন্তের দাবি রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট নেতাদের। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের বিষয়ে আগেই জানতেন ট্রাম্প।
পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদী তৎপরতা উস্কে দেওয়ার অভিযোগ ভারতের। কাশ্মীরে গোলাগুলিতে 3 পাকিস্তানি সেনা নিহত, সন্ত্রাসী হামলায় 1 ভারতীয় মেজরের মৃত্যু। এবং বেঙ্গালুরুতে আত্মসমর্পণ করছেন শশীকলা। রায় পুনর্বিবেচনায় আবেদনের উদ্যোগ, এতে কোনো ফল হবে না, মন্তব্য প্রবীণ আইনজীবীদের। এই ছিল আন্তর্জাতিক সময়।